অনার্সের প্রথম বর্ষের প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা গিয়ে কেপিএসসির ম্যাথ শুরু করেছিলাম এবং ম্যাথের যেগুলো বেসিক সেগুলো শেষ করে দিয়েছিলাম। তো আজকে এই ম্যাথের মধ্যে যেগুলো একটু কঠিন বা পরীক্ষায় আসার মতো সেগুলো শেষ করে কেপিএসসি বিষয়টাকে ক্লোজ করে দিব। ঠিক আছে, তাহলে আমরা একটা ম্যাথ করে নিই। ধরো প্রশ্ন হচ্ছে এরকম, 10 লিটার পাত্রে 3 মোল হাইড্রোজেন এবং 1 মোল নাইট্রোজেন বিক্রিয়া করে সাম্যাবস্থায় 2 মোল NH3 উৎপন্ন করে। ঠিক আছে, উক্ত বিক্রিয়ার সাম্য ধ্রুবক Kc এর মান 57 হলে প্রতিটি উপাদানের ঘনমাত্রা নির্ণয় করো। ঠিক আছে, অঙ্কটা কিন্তু একটু বড় এবং এই টাইপের অঙ্ক কিন্তু সাধারণত একটু পেঁচানো হয়। ঠিক আছে, তাহলে আগে আবারও পড়ি যে 10 লিটার পাত্রে 3 মোল হাইড্রোজেন এবং 1 মোল নাইট্রোজেন বিক্রিয়া করে সাম্যাবস্থায় 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করে। তাহলে এই লাইনের মধ্যে বিক্রিয়াটা কি সেটা আমরা কি করলাম, বুঝে ফেললাম। ঠিক আছে, তারপরে বলেছে যে উক্ত বিক্রিয়ার সাম্য ধ্রুবক Kc এর মান 57 হলে প্রতিটি উপাদানের ঘনমাত্রা নির্ণয় করো। দেখা যাচ্ছে এমনি অঙ্কতে আমাদের কি দেওয়া থাকে, সবকিছু দেওয়া থাকে, সেখান থেকে আমাদেরকে সাম্য ধ্রুবক Kp বা Kc বের করতে বলা হয়। কিন্তু এই অঙ্কে কি আছে, এই অঙ্কের ক্ষেত্রে মোল সংখ্যা আছে, সাম্য ধ্রুবকের মানও দেওয়া আছে, বাট তোমাকে বের করতে বলছে কি প্রতিটি উপাদানের ঘনমাত্রা। মানে এবার কি করতে হবে, শেষ থেকে শুরুতে আসতে হবে। সেটা বোঝা গেল? তাহলে কেপিএসসি এর অঙ্কে যেটা বেসিক সেটা আমরা করে নিব। প্রথমত বিক্রিয়াটা করে নিব। তাহলে বিক্রিয়াটা কি, N2 প্লাস 3H2। তাহলে এই রিঅ্যাকশনে পাবো কি আমরা, অ্যামোনিয়া। তাই তো? এবার প্রাথমিক অবস্থায় বলে দেওয়া আছে 3 মোল হাইড্রোজেন এবং 1 মোল কি, নাইট্রোজেন। তাহলে প্রাথমিক অবস্থায় এটা 3 মোল নাইট্রোজেন, 1 মোল নাইট্রোজেন এবং কি 3 মোল হাইড্রোজেন। আর বিক্রিয়ার শুরুতে উৎপাদ থাকে না, তাহলে উৎপাদের মোল সংখ্যা কি হবে, উৎপাদের মোল সংখ্যা হবে 0। ঠিক আছে, এবার সাম্য অবস্থায় আসবো আমরা। যে সাম্য অবস্থায় মোল সংখ্যা কি রয়েছে, একটা বিষয় বলে দেই যে আলফা কিন্তু খুবই ক্ষুদ্র একটা মান এবং ছোট একটা মান। এই জন্য আলফা সবসময় বাদ দিবা 1 থেকে। কত থেকে? 1 থেকে, কারণ আলফার মান সবসময় কি হয়, ভগ্নাংশ হয়। সেটা বোঝাতে পারছি? তাহলে এই জন্য আলফা এর মান সবসময় তুমি কি করবা, 1 থেকে বাদ দিবা। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে 1 মাইনাস আলফা, এটা হবে কি 3 কমন থেকে যাবে, 3 ইনটু কি হবে 1 মাইনাস আলফা। এটা কিন্তু এটা কি বোঝার বিষয়, 1 মাইনাস আলফা আর কি 3 ইনটু 1 মাইনাস আলফা। আলফা সবসময় কি করতে হয়, 1 থেকে বাদ দিতে হয়, কারণ যেহেতু আলফা এই মানটা কি
একটা ভগ্নাংশ মান, আর ভগ্নাংশের জন্য সম্পূর্ণ অংশের মান সবসময় কত হয়? 1 হয়। ঠিক আছে, আর এটা কি হবে? ডিরেক্ট হবে কি 2 আলফা। তাহলে মোটামুটি আমাদের কাছে কি সাম্য অবস্থায় কি পেয়ে গেছি? প্রত্যেকটার মোল সংখ্যা পেয়ে গেছি। এখন যদি ঘনমাত্রার কথা বলা হয়, তাহলে নাইট্রোজেন ক্ষেত্রে ঘনমাত্রা মানে কি? মোল ভাগ আয়তন। তাহলে এক্ষেত্রে কি হবে? 1 মাইনাস আলফা বাই ভি, এত কি মোল পার লিটার। তাহলে সেম ভাবে হাইড্রোজেনের ক্ষেত্রে কি হবে? 3 ইনটু 1 মাইনাস আলফা বাই ভি মোল পার লিটার। ঠিক আছে, আর আয়োডিন অ্যামোনিয়া এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে হবে 2 আলফা বাই ভি মোল পার লিটার। তাহলে প্রত্যেকটার সাম্যাবস্থায় ঘনমাত্রা আমরা কি করলাম? ইকুয়েশন পেয়ে গেলাম। এখন প্রশ্ন কিন্তু এটাই বলেছে প্রতিটি উপাদানের ঘনমাত্রা নির্ণয় করা। তার মানে কি এই তিনটারই ঘনমাত্রা তোমাকে বের করতে হবে। তাহলে তিনটার ঘনমাত্রা বের করার জন্য ভি কোশ্চেনে আয়তন দেওয়া আছে কত? 10 লিটার। এটা নিয়ে কোনো ঝামেলা নাই। তাহলে ঝামেলা কি নিয়ে আছে? এখানে ঝামেলা আছে আলফাকে নিয়ে। তাহলে তোমাকে এখানে কি করতে হবে? প্রতি ক্ষেত্রেই আলফার মানটা বসাতে হবে, কিন্তু আমাদের এই পুরো ম্যাথে আলফার মান কোথাও দেওয়া নাই। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে অবশ্যই নিজ দায়িত্বে আলফার মানটা আমরা বের করে নেব। বিষয়টা বুঝতে পারছি? তাহলে আমাদের মিশনটা কি? মিশনটা হচ্ছে এখান থেকে কি করা? আলফা মান তোমাকে নির্ণয় করা। ঠিক আছে, তাহলে আলফার মানের ক্ষেত্রে আমরা তাহলে আগাবো কিভাবে? তাহলে বিষয়টা এখান থেকে আমরা ক্লিয়ার করি। তাহলে কেসি ইকুয়াল টু কি? উৎপাদক ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা। উৎপাদক কে আছে? NH3, আর আমরা জানি ঘনমাত্রা লিখলে কি হয়? মোল সংখ্যা পাওয়ার হয়ে যায়। আর বিক্রিয়ক কে আছে? N2, এটি কি হবে? H2 কিউব। ঘনমাত্রা লিখলে মোল সংখ্যা পাওয়ার হয়ে যায়। তাহলে আমরা এখানে মান বসিয়ে দেই। লিখেছি এর মানটা কত ছিল? 2 আলফা বাই ভি। এরপরে কি হোল স্কয়ার হবে? এটা কত ছিল? 1 মাইনাস আলফা বাই ভি ইনটু এটা কত হবে? 3 ইনটু 1 মাইনাস আলফা বাই ভি। এর উপর হবে কি? কিউব। বুঝা গেছে? তাহলে এবার কেসি এর মানটা কত ছিল? 57। কোশ্চেনে কেসি ছিল কত? 57। এবার আয়তন এটা কি হবে? 4 আলফা স্কয়ার বাই ভি স্কয়ার, তাই তো? আর এখানে কি হবে? 1 মাইনাস আলফা ইনটু 27, 1 মাইনাস আলফা কিউব, আর নিচে কি? ভি পাওয়ার 4। কারণ ভি এর উপরে কি আছে? কিউব আছে। তাহলে এটাকে আমরা একটু সাইজ করি। তাহলে 57 ইকুয়াল টু এটা কি দাঁড়াচ্ছে? 4 আলফা স্কয়ার ভি স্কয়ার। উল্টে দেই, কি হবে? ভি পাওয়ার 4 উপরে চলে যাবে, আর নিচে কি হবে? 1 মাইনাস আলফা ইনটু 27, 1 মাইনাস আলফা কিউব। এবার দেখো জিনিসটা কতটা সাইজে চলে আসে। কিরকম সাইজে চলে আসবে? 57 ইকুয়াল টু, তাহলে এখান থেকে কেটে দিলে উপরে কি থাকছে? ভি স্কয়ার থাকছে না? তাহলে 4 আলফা স্কয়ার ভি স্কয়ার, আর 1 মাইনাস আলফা আর 1 মাইনাস আলফা কিউব মানে কি? 1 মাইনাস আলফা পাওয়ার 4, তাই তো? তাহলে এখানে কি হচ্ছে? 27 1 মাইনাস আলফা আর কি হলো? 4 হয়ে গেল। তাহলে দেখো ইকুয়েশনটা অনেকটা কি একটা সাইজে চলে আসছে। এটাকে আরো সাইজ করতে পারবো, সেটা কিভাবে? আমরা মান বসিয়ে দেই 57, আর আয়তন কত ছিল? 10 লিটার পাত্র। তাহলে ভি ইকুয়াল টু কত হবে? 10। তাহলে 10 স্কয়ার মানে কি? 100। তাহলে হয়ে গেল কত? 400। 10 স্কয়ার ইনটু 4, 400 আলফা স্কয়ার। এটা কি হলো? 27 1 মাইনাস আলফা পাওয়ার 4। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা ছোট্ট সমাধান পেয়ে যাচ্ছি। ছোট সমাধানটা কি? যে সংখ্যাগুলোকে আমরা একদিকে নিয়ে আসতে পারবো, আর বাকি যে রাশিগুলো আছে এগুলোকে আমরা কি করতে পারবো? এক জায়গায় রেখে দিতে পারবো। তাহলে এই বিষয়টা কি আরো শর্ট হয়ে যাবে।
বিষয়টা বোঝা গেছে? তার মানে কি এইটার পাশে গুণ হবে, দেন কি 400 দিয়ে ভাগ হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা করি। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করি। তাহলে দেখা যাচ্ছে যে 227 এর পাশে গুণ আর 400 পাশে ভাগ হলে বিষয়টা এরকম দাঁড়াবে আলফা স্কয়ার 1 মাইনাস আলফা পাওয়ার 4 ইকুয়াল টু এটা আসবে 3.84। তাহলে কিন্তু কি ইকুয়েশনটা কি হয়ে গেল, আরো শর্ট হয়ে গেল। এখন দেখো যে এই যে ইকুয়েশনটা পেলাম, এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা একটু বলো তোমরা আমাকে। ইকুয়েশনটাকে এভাবে লেখা যায় কিনা, আলফা বাই 1 মাইনাস আলফা হোল স্কয়ার, এর উপরে কি করে দিলাম আমরা, স্কয়ার করে দিলাম। আর এখানে কি হবে 3.84। তাহলে এটা কিন্তু কি একই বিষয়, আলাদা কোনো কিছু নাই। এটা করলে কি হবে, ইকুয়েশনটা আর কি হবে, ছোট হয়ে আসবে। তাহলে এবার কি হবে, আলফা বাই 1 মাইনাস আলফা ইকুয়াল টু এটা হয়ে গেল কি রুট ওভার 3.84 হোল স্কয়ার থাকবে। তাহলে আলফা বাই 1 মাইনাস আলফা হোল স্কয়ার এটা হয়ে গেল কত, 1.92, ঠিক আছে, 1.96। তাহলে এবার এখান থেকে আমরা এটাকে সূত্রে ফেলতে পারি, তাহলে সেটাই করে দিই। আলফা বাই, তার আগে এটাকে এভাবে লেখা যায় 1.96 1 মাইনাস আলফা হোল স্কয়ার ইকুয়াল টু কি আলফা। তাহলে এটা 1.96 সূত্র করলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়ছে না, তাহলে a স্কয়ার মাইনাস 2 আলফা প্লাস কি আলফা স্কয়ার আলফা। তাহলে এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে কি লিখতে পারি, ভেঙে লিখবো সাজালে লিখতে পারি। হ্যাঁ, 1.96 আলফা স্কয়ার 2 ইনটু 1.96 তাহলে আসছে কত 3.92 আলফা প্লাস 1.96 ইকুয়াল টু আলফা। সাজিয়ে লিখলাম। তাহলে এই আলফাটাকে আমরা এই পাশে নিয়ে চলে আসি, 1.96 আলফা স্কয়ার মাইনাস 3.92 মাইনাস আলফা, তাহলে কি হচ্ছে 4.92 আলফা প্লাস 1.96 আলফা ইকুয়াল টু কি হলো 0। একটা বড় সুবিধা হচ্ছে যে এরকম দ্বিঘাত সমীকরণ যেগুলো আছে, এই দ্বিঘাত সমীকরণগুলো কি করা যায়, ক্যালকুলেটরে সরাসরি করা যায়। ঠিক আছে, তাহলে আমরা কি করব, ক্যালকুলেটরে সলভ করে নেব। দ্বিঘাত সমীকরণের সলভ এখানে দেখানোর দরকার নাই, খুব শর্টকাট হয়ে আমরা ক্যালকুলেটরে সলভ করে নেব। আর এই ক্যালকুলেটরে সলভটা যখন আমাদের ক্লাস ওপেন হবে, অর্থাৎ এই লকডাউনের পর যখন আমরা ক্লাসে সরাসরি দেখা করব, কথা বলবো, তখন কি আমি যারা জিনিসটা জানো না যে দ্বিঘাত সমীকরণ থেকে আলফাটা ক্যালকুলেটরে কিভাবে করতে হয়, তখন আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দেব। হ্যাঁ, তাহলে এখানে যেটা হচ্ছে, যখন তুমি দ্বিঘাত সমীকরণে সলভ করবে, এখানে আলফার দুইটা মান আসবে, করার পরে দেখো দুইটা মান আসবে। একটা মান আসবে যেটা কিনা একের অপেক্ষা বড়, মানে একটা আসবে 2 পয়েন্ট সামথিং 2.01 এই টাইপ। হ্যাঁ, এখানে আলফা আসছে, একটা আসছে 2.01 এবং দেখো আরেকটা আসবে আলফা ইকুয়াল টু 0.5, মানে 0.49 বা 0.5 এরকম কিছু একটা আসবে। তাহলে এখন এই দুটো মানের মধ্যে তুমি কোন মানটা নিবা, মনে রাখতে হবে যে আলফা খুবই ক্ষুদ্র একটি মান এবং মানটা সবসময় কি হয়, ভগ্নাংশ হয়। তাহলে আলফার মানটা অলওয়েজ কি হবে, এক অপেক্ষা ছোট হবে। বিষয়টা বুঝতে পারছি? তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, এই মানটা গ্রহণযোগ্য না, কোনটা গ্রহণযোগ্য, আলফা ইকুয়াল টু 0.5 কি গ্রহণযোগ্য। বিষয়টা বোঝা গেছে? তাহলে আমরা অতএব আলফা এর গ্রহণযোগ্য মান 0.5। তাহলে ক্ষেত্রে এই 0.5 এটা হবে কি আলফার গ্রহণযোগ্য মান। বিষয়টা বোঝা গেল? আর পরবর্তীতে ঘনমূত্র দিলে আমরা কিভাবে বের করব, আমি জাস্ট একটা দেখাই দিই। হ্যাঁ, তাহলে বুঝতে পারবা। ওই যে প্রথমে ইকুয়েশন ছিল নাইট্রোজেন, এরকম ছিল না, 1 মাইনাস আলফা বাই ভি। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে কি করব, 1 মাইনাস 0.5
আর ভি ছিল কত 10। তাহলে এখান থেকে বসিয়ে কি করতে পারবো, প্রত্যেকটা উপাদানেরই ঘনমাত্রা বের করতে পারবো। আশা করি তোমরা এখন পারবা। হাইড্রোজেনের ক্ষেত্রে একটা ইকুয়েশন পাইছি, অ্যামোনিয়ার ক্ষেত্রে কি আরেকটা ইকুয়েশন পাইছি। তাহলে ইকুয়েশনগুলোর মধ্যে কি করবো আমরা, এই যে আলফা মান বসিয়ে খুব সুন্দর করে ইজিলি কি বের করে ফেলবো, ঘনমাত্রা বের করে ফেলবো। বিষয়টা বোঝা গেছে? ওকে, তাহলে আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখো নেক্সট অঙ্কে যাওয়ার আগে একটা ছোট থিওরি শিখে নিই। থিওরি বলতে আসলে কি একটু দেখে নিই। সাপোজ তোমাকে বলা হলো যে N2O4 2Na2 বিক্রিয়াটির বিয়োজন মাত্রার রাশিমালা প্রতিপাদন করো। ঠিক আছে, একটা বিক্রিয়া দেওয়া আছে, বলা আছে এই বিক্রিয়াটার বিয়োজন মাত্রা রাশিমালা প্রতিপাদন করে দেখাও। ঠিক আছে, তাহলে এখন এই ক্ষেত্রে এই বিক্রিয়ার জন্য বিয়োজন মাত্রা রাশিমালা আমরা কিভাবে বের করব? মনে রাখবা, বিয়োজন মাত্রা করতে গেলে তোমাকে অবশ্যই কেপি এর সাহায্য নিতেই হবে। অর্থাৎ এই বিক্রিয়ার বিয়োজন মাত্রা রাশিমালা প্রতিপাদন করতে গেলে আমাদেরকে কি করতে হবে, কেপি এর মানটা বের করে নিতে হবে। কেপি ছাড়া বিয়োজন মাত্রা যাওয়া যাবে না। আর আমরা কিন্তু বিক্রিয়ার কেপি বের করা শিখাই দিছি, মানে আমরা বেসিক্যালি জানি যে কেপিটা কিভাবে নির্ণয় করতে হয়, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা আগে যে ট্র্যাডিশনাল নিয়ম আছে ওই নিয়মেই কি করব, কেপিটা বের করে নিব। আর কেপির ক্ষেত্রে তো সব জানাই আছে, সংক্ষেপে করে যাচ্ছে। হ্যাঁ, তাহলে প্রাথমিক অবস্থায় এটা হবে কি, এটা হবে এ দিয়ে করি, আমি দিয়ে করছি এ মল, এটা হবে কি 0 মল। আর এটা হবে কি সাম্য অবস্থায়, এটা হবে a মাইনাস আলফা মল, এটা হবে কি 2 আলফা মল। ক্লিয়ার? তারপরে কেপি নির্ণয় করতে গেলে কি লাগে, আংশিক চাপ, তাই না? আর আংশিক চাপ মানে কি, মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, মনে আছে তো নাকি? তাহলে আমাদের মোট চাপ ধরে নিতে হবে। যে মনে করি মিশ্রণের মোট চাপ পি অ্যাটমোস্ফিয়ার। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, মিশ্রণের মোট চাপ ধরে নিলাম পি অ্যাটমোস্ফিয়ার। তারপরে আংশিক চাপের জন্য মোট মোল সংখ্যার প্রয়োজন। তাহলে মোট মোল সংখ্যা, তাহলে সেটা হবে কত, a মাইনাস আলফা প্লাস কি 2 আলফা। তাহলে এখানে কত আসতেছে, এটা a প্লাস আলফা মোল। তাহলে এবার আমরা এখান থেকে খুব সহজেই কি করতে পারবো, আংশিক চাপ বের করতে পারবো। তাহলে Pn2O4 দাঁড়াচ্ছে উপাদানের মোল সংখ্যা, তাহলে a মাইনাস আলফা মিশ্রণের মোট মোল সংখ্যা a প্লাস আলফা, মোট চাপ হচ্ছে যে P, এত কি অ্যাটমোস্ফিয়ার। আর এটা ঠিক করে দাও একটু NO2। হ্যাঁ, আর PNO2 এটা কি দাঁড়াচ্ছে 2 আলফা বাই a প্লাস আলফা ইনটু p অ্যাটমোস্ফিয়ার। তাহলে কি হলো, সুন্দরভাবে আংশিক চাপগুলো বের হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, এখন কেপিটা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা কেপি বের করি। এখন কেপির জন্য আমরা কি জানি, কেপি ইকুয়াল টু উৎপাদের আংশিক চাপ বাই বিক্রিয়কের আংশিক চাপ। তাহলে PnO2 স্কয়ার বাই PN2O4। আমরা জানি যে আংশিক চাপ লিখলে কি হয়, মোল সংখ্যা পাওয়ার হয়ে যায়। তাহলে এবার এই ক্ষেত্রে আমরা মানটা বসাই দেই। তাহলে PnO2 কত আসতেছে, 2 আলফা বাই a প্লাস আলফা ইনটু p এর উপরে কি হোল স্কয়ার বাই PN2O4। এটা কি আসতেছে, a মাইনাস আলফা বাই a প্লাস আলফা ইনটু p। আমরা কিন্তু ফোকাস কার দিকে, আলফা বিয়োজন মাত্রা রাশিমালা নির্ণয়ের দিকে। হ্যাঁ, আমাদেরকে কিন্তু আলফা বের করতে হবে, কিন্তু আলফা বের করতে গেলে আগে কেপির হেল্প নিতে হবে। তো সেজন্য আমরা কি করছি, বিক্রিয়ার
কেপি নির্ণয় করে নিচ্ছি। হ্যাঁ, ভালো করে খেয়াল করো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং এটা কিন্তু বইয়ে করেও দেওয়া নেই, এই জন্য শিখে নাও, কারণ এটা ম্যাথ আছে। তাহলে ভেঙে ফেলে কি হচ্ছে 4 আলফা স্কয়ার পি স্কয়ার এ প্লাস আলফা হোল স্কয়ার, নিচে কি হবে a মাইনাস আলফা a প্লাস আলফা ইনটু পি। এই তো। তাহলে এবার এখান থেকে আমরা এটাকে একটু হালকা পাতলা ক্যালকুলেশন করি। এটা ক্যালকুলেশন করলে আসতেছে কেপি ইকুয়াল টু 4 আলফা স্কয়ার পি স্কয়ার, নিচে কি a প্লাস আলফা হোল স্কয়ার, আর উপরে গেলে a প্লাস আলফা, নিচে কি a মাইনাস আলফা ইনটু p চলে আসলো। তাহলে কেপি ইকুয়াল টু দাঁড়াচ্ছে, যদি ট্রিটমেন্ট করি ঠিকঠাক ভাবে, তাহলে p স্কয়ার কেটে যাবে, উপরে কি থাকবে শুধু p। তাহলে কি হলো 4 আলফা স্কয়ার p, আর নিচে কি a প্লাস আলফা হোল স্কয়ার a প্লাস আলফা, কেটে গিয়ে কি থাকছে a প্লাস আলফা ইনটু কি a মাইনাস আলফা। এই তো, সিম্পল। তাহলে এবার এখান থেকে আমরা কি করব, খুব অনায়াসে যে কেপি এটাকে একটু ছোট করে ফেলতে পারবো। তাহলে কেপি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 4 আলফা স্কয়ার পি a প্লাস b ইনটু মাইনাস b, না তাহলে কি a স্কয়ার মাইনাস আলফা স্কয়ার। তাহলে এই হচ্ছে এই বিক্রিয়ার কেপি। বিষয়টা বুঝতে পারছি? এখন কেপি নির্ণয় করার পর আমাদের কি বের করতে হবে আলফা। ভালো করে ফোকাস করো, আলফা কিন্তু খুবই ক্ষুদ্র একটা মান। এই কথাটা কিন্তু আমি আজকে শুরু থেকে বলে আসছি এবং আগেও বলেছি যে আলফা খুবই ক্ষুদ্র একটা মান। দেখো, ক্ষুদ্র মানকে যখন মাল্টিপ্লাই করা হয়, মানে কি স্কয়ার করা হয়, কিউব করা হয়, তখন কি হবে, মানটা কিন্তু আরো ছোট হয়ে যাবে নাকি। -4 -2 বড় কে? অবশ্যই কে বড় হবে, তোমরা বুঝে নিও। তাহলে আমরা যেটা বলছিলাম যে ক্ষুদ্র মানকে ক্ষুদ্র করলে, মানে মাল্টিপ্লাই করলে মানটা কি আরো ক্ষুদ্র হয়ে যায়। মানটা ক্ষুদ্র হয়ে এতটাই ছোট হয় যে যেটা কি হবে শূন্যের কাছাকাছি, অর্থাৎ ওটাকে কি করা যাবে, নগণ্য করা যাবে। নগণ্য অর্থাৎ এই a স্কয়ার মাইনাস আলফা স্কয়ার, এখান থেকে আলফা স্কয়ার বাদ দেওয়া যা না দেওয়া যা। মানে এই বিষয়টা হচ্ছে এরকম, সমুদ্র থেকে এক বালতি পানি তুলে তুমি বলছো অনেক পানি কমায় ফেললাম, বিষয়টা কিন্তু সমুদ্রের কাছে কি কিছুই মনে হবে না। সেক্ষেত্রে এটাও কি একই বিষয়, a স্কয়ার থেকে আলফা স্কয়ার বাদ দিচ্ছি, তাহলে বাদ দেওয়া যা না দেওয়া যা। তাহলে ইকুয়েশনটা লেখা গেলে লিখবো আলফা স্কয়ারকে নগণ্য করে পাই। বানানটা অনেকেই ভুল লেখে, নগণ্য। হ্যাঁ, ঠিক করে লিখবা। তাহলে কেপি ইকুয়াল টু হবে 4 আলফা স্কয়ার বাই কি a স্কয়ার। দেখা যাচ্ছে? ও একটা পি ছিল এখানে, সরি, পিটা ছুটে গেছে, দিয়ে দেই। তাহলে এবার লিখতে পারি 4 আলফা স্কয়ার পি কেপি a স্কয়ার। তাহলে এবার এখান থেকে লেখা যাচ্ছে আলফা স্কয়ার ইকুয়াল টু কেপি a স্কয়ার বাই 4p। বোঝা গেল? তাহলে এই জায়গায় বেসিক ভ্যালুটা কি আসছে, আলফা ইকুয়াল টু রুট ওভার কেপি a স্কয়ার বাই 4p। এই তো। তাহলে অতএব আলফা ইকুয়াল টু স্কয়ার রুট কাটলে কি হবে, a স্কয়ার, তাই না? তাহলে আমরা a স্কয়ার রুটের সঙ্গে কেটে গেলে হবে a, তাহলে এটাকে আমরা রুটের বাইরে নিয়ে আসতে পারছি। এদিকে 4p, 4 মানে কি 2 স্কয়ার, এখানেও কিন্তু কি স্কয়ার রুট কেটে যাচ্ছে না, তাহলে কি করা যাবে, 2টাকে বাইরে নিয়ে আসা যাবে। তাহলে বেসিক ইকুয়েশনে কি হচ্ছে a বাই 2, এখানে কি রুট ওভার kp বাই p। তাহলে হচ্ছে এটা এই বিক্রিয়ার কি কাঙ্ক্ষিত আলফা, আলফা ইকুয়াল টু a বাই 2 রুট ওভার kp বাই p। এবং এই বিক্রিয়াটার আলফাটা খুব ইম্পর্টেন্ট, বুঝলা? ইম্পর্টেন্ট, এটা অঙ্কেও লাগে। তুমি সরাসরি ওই বিক্রিয়াটার জন্য, কোন বিক্রিয়াটা, এই যে যেটা আমরা পড়লাম N2O4 to NO2, হ্যাঁ, এই বিক্রিয়ার জন্য আলফা সমীকরণ কিন্তু এইটাই। এটা কিন্তু আমরা একবারে পাই নাই, অনেকগুলো কাজ করে তারপরে কি আলফাটা পেয়েছি। কিন্তু আমার ছোট্ট একটা অ্যাডভাইস হচ্ছে যে এই বিক্রিয়ার জন্য আলফার ইকুয়েশন যে এরকমই হয় সেটা একটু মুখস্থই রেখো, কাজে দিবে। বিষয়টা বোঝা গেছে? কাজে দিবে। আর সবগুলো বিক্রিয়ার ক্ষেত্রে তো মুখস্থ করা সম্ভব না, কিন্তু সবগুলো বিক্রিয়ার ক্ষেত্রে
আলফার মান বের করা সম্ভব, তার জন্য কি করা হয়েছে, এই নিয়মটা শিখিয়ে দেওয়া হলো। তাহলে তুমি এই নিয়ম অ্যাপ্লাই করে যে কোনো বিক্রিয়ার জন্য কি করতে পারবা, আলফার মানটা বের করতে পারবা। কিন্তু ওইটা কি, আগে কেপি বের করতে হবে, কেপি থেকে কি অনায়াসে আলফায় আসা যাবে। বোঝা গেছে? তাহলে আমরা আলফা বের করা শিখলাম। মানে এটা শিখলাম কেন, এই বেসিসের কি আসতে পারে পরীক্ষায়, এই মান প্রতিপাদন নির্ণয় এটাই আসতে পারে, অথবা এই বেসিসের ম্যাথ আছে, ম্যাথ গুলো দেখি। হ্যাঁ, ম্যাথ কেমন হতে পারে। তাহলে এই বেসিসে যদি আমরা ম্যাথ করতে যাই, °25 তাপমাত্রায় এবং 1 অ্যাটমসফিয়ার চাপে N2O4 এর 18.5% বিয়োজিত হলে বিক্রিয়ার সাম্যধ্রুবক নির্ণয় করো। একই তাপমাত্রায় চাপ অর্ধেক হলে বিয়োজন মাত্রা নির্ণয় করো। দেখো এই অঙ্কের দুইটা অংশ, বুঝলা? একটা হচ্ছে 25°C তাপমাত্রায় এবং 1 অ্যাটমসফিয়ার চাপে N2O4 এর 18.5% বিয়োজিত হলে বিক্রিয়ার সাম্যধ্রুবক কত হবে, এটা। আর বলছে একই তাপমাত্রায় যে চাপ অর্ধেক করা হয় তাহলে বিয়োজন মাত্রা কত হবে, এইটা। দুটো বিষয়, ঠিক আছে? তো উপরের যেটা অংশ, এই অংশটা হুবহু একই রকম একটা ম্যাথ আমরা কিন্তু গত ক্লাসে করেছি, ঠিক আছে? হ্যাঁ, গত ক্লাসে করেছি, একদম সেম হুবহু। এবং গত ক্লাসে পড়ে আমরা এখান থেকে কিন্তু কি বের করেছি, সাম্যধ্রুবক বের করছি। তো এই হুবহু যেহেতু অঙ্ক, তাহলে তো আমি অঙ্কটা করবো না। তাহলে গত ক্লাসের লেকচারে তুমি ওই অঙ্কটা হুবহু পেয়ে যাবে। তাহলে আমি আর পড়ছি না, লিখে দিলাম গত ক্লাস। হ্যাঁ, গত ক্লাসের ভিডিওটা দেখে নিবা। গত ক্লাসে সেম টু সেম একটা ম্যাথ করা হয়েছে। তাহলে গত ক্লাসে ওইখান থেকে আমরা পাবো কেপি, এবং তুমি যে দেখবা যে এই মানে কেপি এর মানটা কত আসছে, 0.14, ঠিক আছে? তাহলে কেপি পর্যন্ত কাজ শেষ। এখন বলছে এই যে পরের অংশ, একই তাপমাত্রায় যে চাপ অর্ধেক করা হয় তাহলে বিয়োজন মাত্রা কত হবে। তাহলে এই তাপমাত্রার জন্য অর্ধেক চাপে আমরা কি বের করে ফেলবো, বিয়োজন মাত্রা বের করে ফেলবো। বিষয়টা বোঝা গেল? তাহলে এই ক্ষেত্রে বিয়োজন মাত্রা কত আসতেছে। তো এটার জন্য আমাদের কেপি ইকুয়েশন কি ছিল, 4 আলফা স্কয়ার পি এ স্কয়ার মাইনাস কি আলফা স্কয়ার। এটা ছিল কি বেসিক ইকুয়েশন। এখন এটা যে সরাসরি মুখস্থ বসাইছি, বিক্রিয়াটা জানি বিধায়, মানে এই বিক্রিয়াটা জানি বিধায়। কারণ বিক্রিয়াটা কি, বিক্রিয়াটা হচ্ছে এরকম N2O4 2NO2, এটা জানি বিধায় কি সরাসরি কি করলাম, আমরা কেপি মানটা বসাই দিলাম। বিষয়টা বোঝা গেছে? ভাই এখন এখান থেকে যে আলফা কি বের হয়েছিল, আলফা ইকুয়াল টু a/2 √2 kp/p। তুমি সরাসরি আলফার ইকুয়েশনটা এভাবে লিখলে হয়ে যাবে। কিন্তু এটা মুখস্থ জানি, তাই অন্য বিক্রিয়ার ক্ষেত্রে জানি না। অন্য বিক্রিয়ার ক্ষেত্রে কি করতে হবে, তোমাকে বের করে নিতে হবে। তাহলে আলফা ইকুয়াল টু a/2 √2 kp/p থাকছে। তাহলে এবার আমরা এখানে মানটা বসাই। তাহলে আলফা এ মানে কি, প্রাথমিক অবস্থায় মৌল সংখ্যা আমরা জানি যে আলফার জন্য প্রাথমিক অবস্থায় মৌল সংখ্যা কি হয়, 1 হয়। আর এই ক্ষেত্রে √2 কেপি আসছে কত, 0.14। আর পি দেখছো বলছে একই তাপমাত্রায় চাপ অর্ধেক হলে, তাহলে চাপ অর্ধেক মানে কি, পি হয়ে গেছে কত, 0.5। বোঝা গেল? তাহলে এখান থেকে আলফা কত আসতেছে, অতএব আলফা ইকুয়াল টু আসবে 0.26।
তো সেটা বুঝতে পারছি। আর যেহেতু বিয়োজন মাত্রা বের করতে বলছো, বুঝছো, মাত্রা বের করলে বিষয়টা তুমি পার্সেন্টে দেখাই দিবা, বিষয়টা পার্সেন্টে দেখাই দিবা। তাহলে পার্সেন্টে কিভাবে দেখাবা? এই যেটা যত বিয়োজন মাত্রা, পার্সেন্টের শর্টকাট কি, যার পার্সেন্টেজ বের করতে হয় সে থাকে উপরে, উপরে কত 0.26, মোট থাকে নিচে, মোট কত, মোট হচ্ছে 1, তাই না? কারণ আলফা হচ্ছে ক্ষুদ্র মান, সবসময় ভগ্নাংশ হয়, আর ক্ষুদ্র মানের জন্য বা ভগ্নাংশের জন্য সম্পূর্ণ অংশের মান কত হয়, সবসময় হয় 1, আর ইনটু কত হবে 100%। তাহলে ক্যালকুলেশন করলে তুমি পেয়ে যাবে কত 26%। তো সেটা বোঝা গেছে? তাহলে এই হচ্ছে গিয়ে কার মান, বিয়োজন মাত্রা মান। আশা করি বুঝতে পারছো। তাহলে কেপিকেসি মোটামুটি যা শিখলাম ইনশাআল্লাহ এর মধ্যেই তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা বা হবে বা হয়, সেক্ষেত্রে এখান থেকে কি হতে পারে, এরকম প্রশ্ন হতে পারে। তো সেটা বোঝা গেছে? তাহলে অঙ্ক যা আছে ঘুরে পেয়েছে এগুলাই। তাহলে আশা করি মোটামুটি সবগুলো বুঝতে পারছো। তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে গিয়ে আলোচনা করব সাম্যাবস্থা নিয়ে, মানে বিক্রিয়ার মানে সাম্যাবস্থার ক্ষেত্রে তোমার তাপের কি প্রভাব, চাপের কি প্রভাব, ঘনমাত্রার কি প্রভাব, এবং ওটা বিক্রিয়াকে কিভাবে মেনটেন করে, ঠিক আছে? দেন হচ্ছে গিয়ে বিক্রিয়া উৎপাদন বাড়াতে গেলে কি করতে হয়, উৎপাদন কমাতে গেলে কি করতে হয়, এগুলো কিন্তু কি প্রশ্ন হিসেবে ইম্পর্টেন্ট। তাহলে আগামী ক্লাসে আমরা ওই বিষয়টা দেখবো। সে পর্যন্ত সবাই কি থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।